আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে। আজকের উপস্থাপনায় আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। আমাদের দীর্ঘ ৯ মাসের যে স্বাধীনতা যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বিভীষিকাময় যে বাংলাদেশ এক সময় ছিল, ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যে সময়টি ছিল, সেই সময়ের ইতিকথা আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি। কিন্তু ঠিক আগের রাতে যে ঘটনাটি ঘটেছিল, ২৫শে মার্চ রাতে আসলে কি হয়েছিল সে সংক্রান্ত কিছু কথাবার্তা আমরা মুক্তিযোদ্ধাদের কাছে থেকে শুনেছি এবং আমি সউদ্যোগে একটি কাজ করতে চেষ্টা করেছি। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্বকণ্ঠে ২৫শে মার্চ রাতে সেই বিভীষিকাময় সেই সময়টি কি ছিল, সেই সময় সম্পর্কে তারা আমাদের কাছে মতামত ব্যক্ত করেছেন। আমরা অত্যন্ত সুন্দরভাবে তাদের কাছ থেকে এটা শোনার চেষ্টা করেছি। আমরা জানতে পেরেছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার যেই ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। বিশেষ করে ২৫শে মার্চ কালো রাতে কী ঘটনা ঘটেছিল সে সংক্রান্ত একটি উপস্থাপনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানটি অবশ্যই উপভোগ করবেন। তাহলে চলুন আমরা শুরু করি। ঢাকাতে যে গোলমাল হয়েছে, যে অস্ত্র পাকিস্তানি বাহিনী যে অত্যাচার করছে, যে জুলুম করছে, রাস্তায় যাদের পাশে তাকে গুলি করছে। ভালো মন্দ হাজি গাজি বিচারছে না, ভালো মানুষ বিচার, রাস্তায় যাদের পাশে তারই গুলি করছে। ওইখান থেকে তারপরে ভার্সিটি ছেলেরা, বিশেষ করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, নেতা ছিল ভার্সিটি, তারা একটা উদ্যোগ দিল। শেখ মুজিবুর রহমান সাহেব এদের ডাক দিল। শেখ মুজিবুর রহমান ডাক দিল এইভাবে যে তোমরা কিভাবে দেশটা পাকিস্তান পূর্ব বাংলাকে কিভাবে তোমরা রক্ষা করবে সেই চিন্তা করো। তখন ভার্সিটি ছেলেরা যারা নেতা কর্মী ছিল তারা উদ্যোগ নিল এবং সঙ্গে সঙ্গে যারা কলেজে ছিল তারাও তাদের সাথে সহযোগিতা করল যে আমরা প্রশিক্ষণ নিতে হবে, পাকিস্তানিদের হটাতে হলে আমাদের প্রশিক্ষণ নিতে হবে, শিক্ষা নিতে হবে। কোথায়? তখন ভারত আমাদের সুযোগ দিয়েছে, আমরা ভারতে চলে গেলাম ভীষণ ভাবে। ওই সময় যে ভারতে গেছে, তোমরা ওই সময় খুব ছোট, আমরাও ছোট, ১০-১২ অত ১৫ বছরের উপরে না কেউ, অত ১২ নিচে না কেউ, এই ধরনের লোক অনেকে আমরা গেছি। কলেজের ছেলে, ভার্সিটি ছেলে, আমরা ভারতে অল্প করে কারো ৫ দিন, কারো ৭ দিন, কারো ১০ দিন, কারো ১৩ দিন, কারো ২১ দিন ট্রেনিং দিয়া আমরা বাংলাদেশে চলে আসতাম। অনেকে বাংলাদেশের আশেপাশে দিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানিদের সাথে। আমি বিশেষ করে সিলেটে যুদ্ধ করেছি পাকিস্তানিদের সাথে। আমি ভারতে গিয়া মুক্তিবাহিনীতে পরে সেনাবাহিনীতে চলে গেছি। প্রশিক্ষণটা আমার একটু ২১ দিনের ছিল প্রশিক্ষণটা, আমি ২১ দিনের প্রশিক্ষণ দিয়েছি। তারপরে বাংলাদেশে এলাম, আসা যুদ্ধ করে সিলেট থেকে আমার আগমন বাংলাদেশে। আমার মনে আছে আমি ৯ বার বাংলাদেশে আসছি এবং ৯ বার ভারতে ফিরে গেছি। আমাদের যে অফিসাররা ছিল এরা ৯ বারে বাংলাদেশে আসছে, আবার ভারত থেকে বাংলাদেশে চলে গেছে, কোনো সুযোগ নেই, আসছে আর গেছে। পাকিস্তানিদের অত্যাচার তখন দেখে পাকিস্তানিদের কিভাবে আমরা হটাতে হবে, তখন দলবদ্ধভাবে পূর্ব বাংলাকে চতুর্দিক দিয়া, ভারতের চতুর্দিক দিয়া পূর্ব বাংলাকে আক্রমণ করলো এট এ টাইমে, একদিনে। ওই আক্রমণে পাকিস্তানিরা হট মানতে লাগলো, নীরবতা মানতে লাগলো। দেখে যেভাবে হোক বাংলাদেশের অল্প প্রশিক্ষণ ছেলেরা যেভাবে হোক ৯ মাস ব্যতীত ৯ মাসের মাধ্যমে বাংলাদেশকে এই কম শিক্ষিত, কম প্রশিক্ষণ ছেলেরা কিভাবে যে স্বাধীন করছে এটা আমরাই বলতে পারি না। আল্লাহর রহমত, সেটা আল্লাহ আমাদের সাথে। আর পাকিস্তানের যদি একটা অত্যাচার ছিল, তার বৃদ্ধ মারত, শিশু মারত, নারী নির্যাতন করত। আমি আমার শিক্ষকবৃন্দদের অনুরোধ জানাচ্ছি বা ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাচ্ছি, বাবারা বা মায়েরা
তোমরা কোনো সময় ঝগড়াঝাটিতে যায় না, কোনো অত্যাচারে যায় না। তোমরা নিজেকে সবসময় স্বাবলম্বী রাখবা, নিজেকে মানুষ হওয়ার চেষ্টা করবা। তোমাদের মধ্যে থেকে এখন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তোমাদের মেয়েদের মধ্যে থেকে এখন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বেগম হাসিনা উনি এখন মানে কি বলতে, উনি এখন বাংলাদেশের না অন্যান্য দেশে উনি নামকরণ নেত্রী। যাকে আমি আমার শিক্ষকবৃন্দকে অনুরোধ করছি আর ছাত্রদের অনুরোধ করছি, তোমরা বিশেষ করে ছেলেরা মেয়েরা তোমাদের শিক্ষকের যে দেয় অনুসরণ দেয় ওইভাবে তোমরা চলবা। আর শিক্ষকরা বলছে ছাত্রদের আমি অনুরোধ জানাচ্ছি যে রাস্তাঘাটে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, বিশেষ করে ছেলেরা মাদ্রাসার ছেলেরা আমরা চিনি, তোমরা মুরব্বীদের একটু সালাম কালাম দিয়ে এটা দেও, তবুও একটু দিও, বুঝছো নি? আমরা তো তোমাদের কাছে কি পাইতে পারি শুধু সালামটা, আর কিছু আমরা সালাম দেই। সালাম দেওয়াটা ছোট বড় প্রশ্ন না, দিতে হয়। তো দেখে 25শে রাত্র সম্বন্ধে আমার অবগতা আরো ভালো কথা বলার লোক আছে, আমি সংক্ষিপ্ত বলার জন্য আমি বিদেশি আসসালাম। আমরা এই দেশ ছিল পাকিস্তান, দুইটা ভাগ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে এরা আমাদের উপরে রাজত্ব চালাইতো, আমাদের উপরে সব শাসন ক্রিয়া করত। তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও এমন সময় অনেক আগে টেনে আসছে, এই জন্য বলছিলাম জায়গা কেন বললে শিক্ষা প্রতিষ্ঠান কেন এত দুর্বল হয়ে আসছিল। এখন এই পাকিস্তানের সাথে এরা সেনাবাহিনীরা একের চৌকিদার পর্যন্ত এই পূর্ব পশ্চিম পাকিস্তানের লোক নেওয়া শুরু করলো। পুলিশ উমুক এইটা সেটা, আমাদের পূর্ব পাকিস্তানের লোকের কোনো ইয়া ছিল না। আর আমাদের পূর্ব পাকিস্তানে তৈরি হইতো কাগজ, বিভিন্ন মশলাদি, বিভিন্ন সোনার বাংলা, এইটার নাম দিয়েছে সোনার বাংলা। এইখানে নিয়ে পশ্চিম পাকিস্তান নিয়ে যাইত, নিয়ে আবার আমাদেরকে কিছু দিত উর্দু রেখে। এই হলো সূচনা। কিন্তু এই সূচনায় তারা লোকেরা ইউনিভার্সিটির যারা ছাত্র নেতা, যারা রাজনৈতিক নেতা, যেমন তাজউদ্দিন সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, এরকম বড় বড় নেতারা এটা প্রতিবাদ করলো। তখন এই পাকিস্তানি ভুট্টো সাহেব এই পশ্চিম পাকিস্তানে আরো অনেক সেনা আইনা আমাদের উপরে এই কালো রাত্রি স্থাপন করলো। কিভাবে? গণহত্যার মাধ্যমে। গণহত্যা বলতে কি, এক সমানে মানুষ মেরে দেব, ভালো মন্দ কারো বিচার আচার নাই, কে করা কে কি তা বিচার আচার সমানে একদিক থেকে গুলি করে সরকার আরম্ভ করলো রাখছে। এই তখনই মুক্তিযোদ্ধারা বাধ্য হয়েছে, মুক্তিযোদ্ধারা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এদেরকে প্রতিবাদ করার জন্য। আল্লাহর রহমতে আমরা এই তাদেরকে হটাইয়া দিলাম। 9 মাসের ভিতরে তাদেরকে, পৃথিবীর এমন কোন রেকর্ড নাই যে 9 মাসের ভিতরে একটা দেশ স্বাধীন করে লড়াই বিনা অন্য দেশের ইন্ডিয়া অন্য সব অফসাইন ইয়ে করে করা। কিন্তু এই মুক্তিযোদ্ধারা এই ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এইটা 9 মাসের ভিতরে স্বাধীন করেছে। এই যে রাষ্ট্র আগামী রাষ্ট্র রাজ আসতেছে, এইটা একটা বিরাট কালো রাষ্ট্র। এই রাষ্ট্রে একদিককে শুরু করছে গুলি, একদিককে গুলি শুরু করছে, তাকে সামনে বসে তাকেই মারছে, নারী নির্যাতন করছে। তারা বুদ্ধিজীবী তাদেরকে এমন কোন ইউনিভার্সিটির শিক্ষক, ডক্টরেট, ডাক্তার, অমুক এসব বুদ্ধিজীবী সব মেরে ফেললো।
এই শুরু হলো, এটাকেই কালো রাত্রি বলে। এই সামনের যে রাস্তা, এটাকেই কালো রাত্রি বলে। আচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পঁচিশে মার্চ কালো রাত্রির আলাপ আলোচনা সভার সভাপতি জনাব আকাশ মোহাম্মদ হাসান মুশতারি সাহেব, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব, শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আমার সহযোগিতা উদ্যোক্তা, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। অনেকে অনেক বক্তব্য বলছে, আমার তার বেশি বলার নাই, আমি কিছু বলতে চাই। 1966 সালে বঙ্গবন্ধু একটা 6 দফা দাবি করলেন। দাবি করার পর মানে ঘোষণা দিলেন। এই 6 দফা ঘোষণা দেওয়ার পর পাকিস্তানিরা তারা কি করলেন, ওনার একটা কেসে বানালেন আগরতলা ষড়যন্ত্র মামলা। যেতে যেতে খুব কঠিন জিনিস, ছাত্র জনতা মিলে ওনারে মানে এই জেলখানাতে মুক্ত করার পর ওনার চিন্তা করতেছেন যে এই 6 দফা দাবি ইয়ে করছেন, ঘোষণা দিচ্ছেন, এই 6 দফা কিভাবে জনগণের মাথায় ঢুকায়। তাই সারা বাংলা জুড়ে ঘুরে ঘুরে প্রথম মিটিং করেন চট্টগ্রাম রাজনীতি ময়দানে। ওইখান থেকে শুরু করে সারা বাংলাদেশ ঘুরে 28টা মিটিং করে লাস্ট মিটিং করলেন আমাদের ঢাকাতে সরাই উদ্যান, এখন বর্তমানে সবার উদ্যানে। ওইখানে মিটিং করার পর এই 7 মাসের ভাষণে ওনার যে বক্তব্য দিলেন, এই বক্তব্য শোনার পর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই মানে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধার জন্য মানে রেডি হলেন। রেডি হওয়ার পর আমাদের দেশে কিছু কুলাঙ্গার লোক ছিলেন যারা পাকিস্তানিদের পালন করত, তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের ভিতরে সবচেয়ে অগ্রণী ভূমিকা শ্রমিক, কৃষক, পার্শ্বিক ছাত্র আর যারা ব্যবসায়ী ছিলেন তারা করতো কূটনীতি। আমাদের মুক্তিযুদ্ধ যারা আছে তাদের যেমন নেতৃত্ব দিচ্ছেন আমাদের মানে নেতারা, এই কারণে তারাও মানে কিছু কিছু নেতা গঠন করেন। সরকারে বলতেছি ওদের ভিতরে ছিল কে, গোয়া মাধ্যমের জন্য ছিল রাজাকার, ছিল রাজাকারের প্রধান। আর রাউ ফরমালিন নামে একটা লোক ছিল, কূটনীতিবিদ, তারা বানাইল আহ্বানের বর্ণনা। কিন্তু সেনাবাহিনীর নেতৃত্ব, সেনাবাহিনীর রাজাকারদের মানে নেতৃত্ব দিল গোয়া মাধ্যম। আর এই কূটনীতিক ব্যাপারে এই রায় ফরমালিনের প্রতি মানে বিশিষ্ট কূটনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা যারা এই দেশের মেরুদণ্ড, তাদেরকে ধ্বংস করার জন্য একটা লিস্ট করা শুরু করেন। লিস্ট করে এই 25 রাত্রে মাইক্রো বাস নিয়ে গাড়ি নিয়ে টাকা মাথা গাছের মধ্যে অন্ধকার ফেলাইয়া এই লোকগুলি যারা যারা লিস্ট করছে ধরে মানে একটা 11টার মধ্যে মানে খতম করছে। এই রায়গড় মানে এলো মানে এই আজকে সভা 25 রাত্রে বিষয়গুলি এই রায়গড় মানে এলো তার প্রথম সুতা নায়ক আল্লাহ রহমত। কিন্তু তারা যত কিছু করল কিন্তু আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। হয়তো আমাদের দেশটারে অনেক পিছনে ফেলাই গেছেন। যারা নিয়ে দেশের নেতৃত্ব দিবেন, যারা নিয়ে দেশের মেরুদণ্ড বসছিলেন, তাদেরকে ধ্বংস করে চেয়ে গেছেন। তো যাই হোক, এখন তোমরা যারা নিয়ে আসো ছাত্রছাত্রী সবার মাথায় খেয়াল রাখবা, মানে কূটনীতি প্রয়োগ করবা আর ভালো প্রয়োগ করবা। মানে যেগুলি নিয়ে আসে এই ছাত্র হতে উদ্যোগ হয়ে মানে এই দেশকে পরিচালনা করতে হবে। তোমাদের কাছে আমার এই অনুরোধ। আরেকটা কথা হলো, 2019 সরকার ঘোষণা দিচ্ছে যেমন বীর মুক্তিযোদ্ধাদের নামের আগে বিল লাগাতে হবে। আর প্রত্যেকটা মিটিং মিছিলে জাতীয় সভা যে কোনো সভা রাষ্ট্র রাজা জয় বাংলা বলতে হবে। এই আমাদের জাতীয় স্লোগান, এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মানে দেশকে স্বাধীন করছি। আমাদের লাস্ট বক্তব্য থাকবে এই স্লোগান, জয় বাংলা, জয় বাংলা। শেষ করছি।
যাই হোক, তোমাদেরকে আমি শুরু করি একটু পিছন থেকে। সেটা হলো, এটা ছিল পাক ভারত উপমহাদেশ, মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে ছিল। এই একত্রে থাকার ফলে 1947 সনে টু নেশন থিওরি নামে একটা দ্বিজাতি তত্ত্ব মতবাদ তৈরি করলো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, নেহেরু, আরো অনেকে, মহাত্মা গান্ধী। এই টু নেশন থিওরি তৈরি করার ফলে দ্বিজাতি তত্ত্ব মতবাদ, যেটা আর কি, হিন্দু রাষ্ট্র, মুসলমানের মুসলমান রাষ্ট্র, তা আমরা মুসলমান রাষ্ট্রের মধ্যে পড়ে গেলাম। এরকম ভোটাভুটির মাধ্যমে কিন্তু মুসলিম যেদিকে মুসলিম ভোট বেশি পড়ছে, মুসলমানদের ভোট বেশি পড়ছে, সেদিকে হচ্ছে মুসলমান রাষ্ট্র, যেদিকে হিন্দু ভোট বেশি পড়ছে সেদিকে হচ্ছে হিন্দু রাষ্ট্র। এইভাবেই কিন্তু পাকিস্তান হিন্দুস্তান হয়েছে। পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পরে পাকিস্তানটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেল। কিরকম? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে ছিলাম আমরা, আর পশ্চিম পাকিস্তান তো এখনো পাকিস্তান হিসাবে আছে। কিন্তু দেখা গেছে যে আমাদের রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে, আমাদের বাঙালিদের হাতে কোনো ক্ষমতা ছিল না। আমরা বারবার দেখা গেছে যে এদের কাছ থেকে আমরা ক্ষমতা আনতে পারি না, মানে বিভিন্ন ভাবে মানে তাদেরকে পরাজিত করার পরও আমরা ক্ষমতা কোনো সময় নিতে পারি না। দেখা গেছে তোমরা হয়তো জানো কিনা, 1952 সালে আমরা ভাষা নিয়ে আন্দোলন করছি। তখন আমরা অবশ্য ছোট ছিলাম, আমরাও 4-5 বছর বয়সে ছিলাম। আমাদের বড় যারা তারা ভাষা নিয়ে আন্দোলন করছে। তোমাদের এখানে স্মৃতিসৌধ আছে কিনা জানি না, আছে। এই স্মৃতিসৌধ তাদের উদ্দেশ্য করে গড়া হয়েছে যারা সেদিন 52 সনে 21 ফেব্রুয়ারিতে রক্ত দিচ্ছে। তাদেরকে কে দিচ্ছে? জব্বর রফিক, এদের অনেকেরই নাম তোমাদের জানা আছে। এই 52 সনটাই ছিল মানে দেশের মুক্তিযুদ্ধ না, দেশ স্বাধীন করার মূল বীজ বপন করা হয়েছে সেই 21 ফেব্রুয়ারি 1952 সালে। 52 সালে আমরা ভাষা আন্দোলন করলাম। ভাষা তো তারা দিলই নাই, এদের সাথে বাড়াবাড়ি আমাদের হতে থাকলো। আমরা চেষ্টা করলাম যে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য, কিন্তু তাদের কাছে পারলাম না। শেষ পর্যন্ত কি হলো? 54 সনে ইলেকশন আসলো। 1954 সনে আমরা কি করলাম? মানে যুক্ত ফ্রন্ট তৈরি করলাম। এই মৌলানা ভাষা নিয়ে বক্তব্য মিলাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিব, তখন তো বঙ্গবন্ধু হন নাই, উনি শেখ মুজিব, সবাই মিলে আমরা করলাম যে একটা যুক্ত ফ্রন্ট তৈরি করলাম। যুক্ত ফ্রন্ট তৈরি করে ভোটাভুটি করলাম 54 সনে। ভোটাভুটিতে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাইলাম, কিন্তু তখনও আমাদেরকে ক্ষমতায় দেখে দেওয়া হয় নাই। তারপরে কি হলো? 1954 গেল। 1962 সনে আমরা ছাত্র আন্দোলন করলাম। কি আন্দোলন করলাম? শিক্ষা কমিশন রিপোর্ট। শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে, কারণ ওই শিক্ষা কমিশন রিপোর্টটা ছিল পাকিস্তানিদের অনুকরণে। আমাদের বাঙালিদের কোনো সুযোগ সুবিধা বা ছাত্রদের কোনো ব্যবস্থা ছিল না তেমন। এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। শিক্ষা কমিশন বিরুদ্ধে যখন আন্দোলন করলাম, তখন দেখা গেল যে আমাদের অনেক ছাত্র সে তখনও মারাও গেছে, আবার অ্যারেস্ট হয়েছে। এরপরে আসলো 1966 সাল, 62 পরে 66 সাল। 64 আরেকটা ঘটনা ছিল। 66 সালে বঙ্গবন্ধু বললেন কি, চিন্তা করে দেখলেন এইভাবে তো হবে না, আমাদেরকে একটা দফা দিতে হবে। তখন উনি বলেন কি, 6 দফা নামে একটা দফা তৈরি করলেন, এবং 6 দফার ভিতরে এমন কিছু জিনিস ছিল যে যদি তারা মাইনে নেয় তাহলে আমাদের এই দেশটা অটোমেটিক্যালি স্বাধীন হয়ে যাবে। তো ওরা করলো কি, আর মানলো না। কি করলো? বঙ্গবন্ধুর নামে মিথ্যা একটা মামলা দিল, ষড়যন্ত্রমূলক মামলা, আগরতলা মামলা যেটাকে বলে। ষড়যন্ত্রমূলক মামলা দিল, আগরতলা মামলা দিয়ে জেলে ঢুকাই দিল। আমরা ছাত্ররা, জনতা, আরো মানে শ্রমিক যারা ছিল, আমরা কোনো কি ক্যান্টনমেন্ট ঘেরাও করলাম। ক্যান্টনমেন্ট ঘেরাও করে কি করলাম? বঙ্গবন্ধুকে ওইখান থেকে ছাড়াই নিয়ে আসলাম। এখন কোন সত্তর গেল, ওদেরকে রাজি করলাম ইলেকশন দিতে। তখন আবার মাস্টারও আসছিল, তখন ইয়াহিয়া খান ক্ষমতায়।
আইয়ুব খানকে পদত্যাগ করে ইয়াহিয়া খানের কাছে দিয়া পদত্যাগ করে তার কাছে ক্ষমতা দিয়ে চলে গেল। ইয়াহিয়া খান বললো কি সে ইলেকশন দিবে, কিন্তু মার্শালের অধীনে আমাদের অনেক রাজনীতি দলই চাইছিল না যে মার্শালের অধীনে আমরা ইলেকশন করবো। তো মার্শালের অধীনে ইলেকশন করতে গেলে আমরা তো পাস করতে পারবো না, এরকম একটা আশা ছিল। কিন্তু বঙ্গবন্ধু বললেন কি যে না, আমি এরকম বলে সেটাকে মার্শালের অধীনেই আমরা ইলেকশন করবো। মার্শালের অধীনে ইলেকশন করে আমরা 1970 সনে দেখা গেল যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি। পাকিস্তানের 300 আসন, দুই পাকিস্তান মিলে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে 300 আসনের মধ্যে 167 আসনই আমরা পাইলাম। 167 আসন আমরা পেয়েও আমরা যখনই তাদের সাথে বসলাম, তারা গড়িমসি শুরু করলো, তোমার সংসদ অধিবেশন দেয় না। সংসদ অধিবেশন দেওয়ার কথা 3 তারিখে, এটা করলো কি 2 তারিখে ইয়াহিয়া খান এক নির্দেশ দিয়ে বাতিল করে দিল। তো সেই দিন আবার 2 তারিখে আমাদের কুরবানি হোটেলে বঙ্গবন্ধু সংসদ সদস্য যারা ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং করতেছিল যে 3 তারিখে তারা কি করবে। সংসদ তো তখন বন্ধ করার কথা তারা শুনে নেই। ওই মিটিং এ থেকে শুনলো বঙ্গবন্ধু যে তারা এই অধিবেশন বাতিল করবে বা বাতিল করবে, এরকম খবর পাইলে করবে। তো 3 তারিখে যখন বাতিল করছে, সবাই তো চিন্তা করছে এখন কি করা দরকার। তখনই আইসা বললো কি যে 7ই মার্চ। বঙ্গবন্ধু চিন্তা করলো তাহলে আমার একটা ভাষণ দিতেই হয়, না দিলে জাতি কিভাবে এরকম মানে উদ্বেলিত হবে। তো বঙ্গবন্ধু 7 তারিখের 7ই মাসের ভাষণ তোমরা বোধহয় শুনতেছো, শুনছো। 7ই মাসের ভাষণ জানা আছে না তোমাদের? এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। যার যা আছে তাই নিয়ে শত্রুর উপর দাপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো। যাই হোক, সেই 7ই মাসের ভাষণে আমরা তো সবাই মানে এমন অবস্থাকে হলো আমাদের যে এখনই আমরা যুদ্ধে ঝাঁপাইয়ে পড়বো। এটা আমাদের কাছে তো কিছুই ছিল না, অস্ত্র কিছু ছিল না। বাঁশের লাঠি নিয়েই আমরা সেই রেসকোর্স ময়দানে বাঁশের লাঠি নিয়েই আমরা দেখাইছি যে আমরা আসি। যাই হোক, 7ই মাসের ভাষণের পরে আমরা সংগঠিত হইতে থাকলাম। ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক, মজুর যা আছে সবাই সংগঠিত হইতে থাকলো। এবং আমরা বললাম কি যে ট্রেনিং যদি নিতে হয় বাংলাদেশের ভিতরে, তো তখন তো পূর্ব পাকিস্তান, এর ভিতরে ট্রেনিং নিলে তো আমাদের অস্তিত্ব রাখবে না পাকিস্তানিরা। তখন আমরা বললাম কি আস্তে আস্তে ভারতে চলে গেলাম। ভারতে গিয়ে আমরা ট্রেনিং নিলাম। ওরা বলছে প্রথম দিকে 7 দিনের গেলে ট্রেনিং দিত, ভিত্তি বলছে ট্রেনিং, তারপরে দিচ্ছে 21 দিন। এরপরে তো আমরা দেশের ভিতরে ঢুকে গেরিলা যুদ্ধ, আমাদের নিয়ম ছিল আমরা ওদেরকে অতিষ্ঠ করে রাখা, জায়গায় জায়গায় গিয়া বোম্বিং করা, গ্রেনেড চার্জ করা, করলে পরে ওরা ভয় পাবো, ক্যাম্পে থেকে আর ভাই হবে না। এই 7ই মাসের ভাষণের পরে আস্তে 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 তোমার 23 তারিখেও বোধহয় একটা গতকালকে একটা জানি কি ঘটনা ঘটছিল, আমার মনে নেই বলতে। 25 তারিখ রাত্রিবেলা এরা করলো কি, পুরো ক্যান্টনমেন্টের আর্মিরা, পাকিস্তানিরা, হানাদার বাহিনী, এরা করলো কি বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লো। তখন তো ধরো আমাদের অবস্থা তখন খুব ভালো ছিল না, অনেক লোক তখন রাস্তাঘাটে পড়ে থাকতো, রাস্তাঘাটে থেকে ঘুমাইতো রাত্রিবেলা, তেমন কোনো থাকার ব্যবস্থা ছিল না ঢাকা শহরে। সমানের লোক মানুষ হত্যা করলো এবং ঘরে ঘরে গিয়া ঘুরে নিয়ে আসা পর্যন্ত হত্যা করলো। যাই হোক, তখন আমরা খুব বেশি রকম মানে আমরা হয়ে গেলাম যে এদেরকে স্মরণ করতেই হবে। তারপরে তো 25শে মার্চের কথা তো তুমি শুনলোই, এখনই মানে আমাদেরকে ওই পরবর্তী টাইমে আমাদের যাইতে হলো। 25শে মার্চের পর থেকে আমরা শুরু করে দিলাম ইন্ডিয়াতে, ভারতে যাওয়া, ট্রেনিং নিয়ে আসলাম, আইসা যুদ্ধ করলাম। আল্লাহর রহমতে 9 মাস মানে আজকে তোমাদেরকে স্বাধীনতা দিতে পারছি, এটাই আমাদের গর্ব। আমাদের গর্ব হলো এটাই যে তোমরা স্বাধীন দেশের নাগরিক। এখন আমরা কিন্তু স্বাধীনতা দেশের নাগরিক ছিলাম না। আমরা ব্রিটিশের 200 বছর গোলামি করছি, পাকিস্তানি দেশে 20 বছর গোলামি করছি, আর এখন আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন। তো তোমাদেরকে দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া শিখে উন্নতি করো, দেশের মান সম্মান বজায় রাখো, দেশকে যেন পৃথিবীর বুকে একটা নক্ষত্রের মধ্যে জ্বলতে থাকে বাংলাদেশ, সেই হিসাবে তোমরা গড়ে তুলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি
সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনাদের কাছে আজকের উপস্থাপনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমপক্ষে 10,000 লাইক আপনারা আমার এই ভিডিওটির জন্য দেবেন। কারণ 1971 সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। শিক্ষার্থীদের জানার কারণে, শিক্ষার্থীরা জানতে চেয়েছে, জানার আগ্রহের কারণে আমরা 1971 সালের সেই 25শে মার্চ কালো রাতের ভয়াল রাতের ঘটনাগুলো মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনতে পেরেছি। আমরা উপকৃত হয়েছি, আমরা জানতে পেরেছি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, এবং আমরা জাতীয় স্লোগান পেয়েছি। সেই জাতীয় স্লোগান এর সাথে সাথে আজকের উপস্থাপনাটি শেষ করতে যাচ্ছি। জয় বাংলা।